জয় হরি বল। প্রণাম সকল ভক্তের যুগল চরণে। আমার প্রণাম আপনারা সবাই গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। এবং আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই প্রার্থনা আমি আপনাদের কাছে রাখি। তো আজকে লাইভে আসছি, আজকে অনেক লোক লাইভে জুড়বে। তো যারা যারা জুড়তে চান অবশ্যই কমেন্ট করবেন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, জয় হরি বল। যারা যারা লাইভে আসছেন একটু কমেন্ট করুন আপনারা। হরি বল। সবাই লাইভে আসুন, সবাই লাইভে আসুন। সংগঠনের সবাইকে বলছি লাইভে আসুন। হরি বল, হরি বল। সবাই লাইভে আসুন। হরি বল, হরি বল। জয় হরি বল। জয় হরি বল, জয় হরি বল। সবাই কেমন আছেন? জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। কারা লাইভে আছেন একটু করুন। হরি বল, জয় হরি বল, জয় হরি বল। যারা লাইভে আসছেন দেখছেন একটু কমেন্ট করুন, তাহলে আপনাদের আমি অ্যাড করে নিব। একটু কৃপা করে সবাই সবাই লাইভে আসুন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিবুদা আপনি কেমন আছেন একটু জানাবেন। আর আমার কথা কি ক্লিয়ার মতন শোনা যাচ্ছে? হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। হরি বল। জয় হরি বল, জয় হরি বল। সেতুবন্ডি আসো, সেতুবন্ডি দেখো রিকোয়েস্ট পাঠাইছি, দেখো একটা রিকোয়েস্ট গেছে, অ্যাপসেট করলে তুমি ঢুকতে পারবে। জয় হরি বল। আজকে গুরুচাঁদ ঠাকুর কি করলেন
সেই বিষয়ে আলোচনা হবে, যে আমাদের পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুপুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কি করলেন। হরিবল হরিবল হরিবল। তো আজকে গুরুচাঁদ ঠাকুর কি করলেন আমাদের, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো যারা যারা লাইভে আসতেছেন একটু সবাই কমেন্ট করুন। সেতুবন্দি আসলো না কেন, আওয়াজ হচ্ছিল খুব। বিদ্যুৎদা কেমন আছেন? অনুমণ্ডল দিদি কেমন আছেন? সেতু মনে নেটওয়ার্কের সমস্যা আছে। বিদ্যুৎদা লাইভে ঢুকো। বানানি বনু আজকে লাইভে ঢুকতে হবে, কিন্তু বানানি বনু আজকে লাইভে ঢুকতে হবে, আর আজকে লাইভ ছেড়ে যাবো না কোথাও। বিদ্যুৎদা দেখো, একটা রিকোয়েস্ট গেছে বিদ্যুৎদা। হরিবল। বনানি লাইভে ঢুকুন। বনানি কই? বনানির দেখতে পাচ্ছি না। অনুমণ্ডল মহাশয়া আপনিও লাইভে ঢুকুন, কিন্তু আমার সেতু বন্ধুও দেখতে পাচ্ছি না, বিদ্যুৎ দ্বারাও দেখতে পাচ্ছি না। কি জানি ওনাদের কি নেটওয়ার্কের সমস্যা। জগদীশ বিশ্বাস দাদা জয়ের বল। বিদ্যুৎ দা আপনাকেও দেখতে পাচ্ছি না, একটু লাইভটা কেটে দেখি কি হয়। গুরুচাঁদ ঠাকুর অনেক আগেই দেহত্যাগ করেছেন, আজকে কার কাছে এসে কি বললেন বল হরি। বৃন্দাবন দা জহির বল। দেখুন গুরুচাঁদ ঠাকুর কি করলেন সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমে শিক্ষা বিস্তার। গুরুচাঁদ ঠাকুর প্রথমেই সমাজে অবহেলিত, লাঞ্ছিত, অশিক্ষিত, দীন দরিদ্র মানুষের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে সর্বোচ্চ বিদ্যালয় তৈরি করতে লাগলেন। তিনি ভক্তদের বললেন, খাও বা না খাও ছেলে মেয়েকে স্কুলে দাও, ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে দাঁড়ে দাঁড়ে করিবে ভিক্ষা। তিনি বললেন, কোথাও জায়গা না পেলে গোয়াল ঘরে বিদ্যালয় খুলিবে। সমস্ত ভক্তদের তথা অউন্নত শ্রেণীর মানুষের মধ্যে এইভাবেই কড়া বার্তা পাঠালেন তিনি। অবস্থা সম্পন্ন মানুষের নিকট সাহায্য চাইলেন। গ্রামে গ্রামে বিদ্যালয় স্থাপনের জন্য জীবিতকাল পর্যন্ত তিনি 2000-এরও বেশি বিদ্যালয় স্থাপন করেছিলেন। মানে আমার গুরুচাঁদ ঠাকুর তিনি শিল্পীবালা আপনি লাইভে আসুন। না সরি, কাটে নাই, বাঁচে গেছি। ভাবছিলাম লাইভটা কেটে গেছে। দেখেন একটা রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন। আর সেতু মনু হচ্ছে না কেন, কমেন্ট করে জানাও। তো আমার গুরুচাঁদ ঠাকুর যে বিষয়টা, গুরুচাঁদ ঠাকুর আমার সবসময় তিনি শিক্ষার জন্য কাজ করেছেন, এবং শিক্ষার জন্য তিনি 3952টিরও স্কুলের বেশি করেছেন, এবং তিনি ভিক্ষা করে হলেও তিনি কিন্তু সমাজের মানুষকে শিক্ষিত হতে বলেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু তার কথা কতটা মান্যতা দিচ্ছি বা কতটা গুরুচাঁদ ঠাকুরের নীতি আদর্শ অনুযায়ী কাজ করছি সেটা আমরা কিন্তু এখনো জানি না, বা
জানার চেষ্টা করি না। কি হচ্ছে সেটা হরিবল হরিবল, যেখানে নেট পায় সেই জায়গায় যাও। জয় হরিবল। শিল্পী বালা দিদি ভাই লাইভে আসুন। শিবু দাদা, আপনি কি ফিরে আছেন? শিবু দাদা একটু কমেন্ট করে জানান। আমাদের শিবু দাদা খুব একজন ভালো আলোচক এবং জ্ঞানের ভান্ডার আমার দাদা। তো আমি দাদার যুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শিবু দাদা কি ফিরে আছেন? কই শিল্পী বালা দিদি কই, আপনি আসেন না কেন? হয় না তো দাদা ভাই, হবে 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 হবে, একটু অপেক্ষা করো, হবে। লাইভ থেকে একবার বেরিয়ে যাও, লাইভ থেকে বেরিয়ে যাই আবার লাইভে ঢোকো। শিল্পী বেলা দিদি আপনি আসুন। আর কি বলবো, আমাদের সংগঠনের কেন্দ্র কমিটির ভিআইপি পার্সন অনুমণ্ডল মহাশয়া, তেনাকে দুইবার রিকোয়েস্ট করলাম, কিন্তু তিনি লাইভে আসলো না। কি কারণে একটু যদি জানাই দিতেন। আবার রিকোয়েস্ট পাঠিয়েছি। বনানী বনু আসো লাইভে, আবার কেটে দিল। যাক ভাই, আর দেব না। বনানী বনু কই, একটু কমেন্ট করো। বনানী বনুকে দেখছি না তো। কই শিল্পী বেলা দিদি, কি হচ্ছে? হয় না তো, হয় না, হবে না কেন? আপনার কাছে ক্যান্সেলে চাপ দেবেন না, দেখেন একটা জয়নিং জয়নিং আইছে, সেই জয়নিং এ চাপ দিন। বিশ্বজিৎ বিশ্বাস দাদা জয়ের বল, বা আপনার ছেলেকে বলুন, দেখবেন সেই করে দেবে। সেতু তুমি রিকোয়েস্ট পাঠাও। তুমি, আমি আমি বলছি যে দেখো, করো তুমি। সেতু দেখো, মোবাইলে চারটে অপশন আইছে। নিচে দেখো তোমার দুটো মাথার মতন আছে, আমি বলছি দুটো মাথার মতন আছে, সেই জায়গায় চাপ দিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাও তো। সেতু বনু, সেতু বনু দাদা, বিশ্বজিৎ দা ভালো আছে, আপনি কেমন আছেন? এই যে দেখেন, বিশ্বজিৎ দা লাইভে ঢুকে যাবে। বিশ্বজিৎ দা আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে, একটু ঢোকেন তো। আর অনুমন্ডল দিদিভাই, আপনি তো কাটিয়ে দিচ্ছেন, আর হবে কিভাবে? আপনি তো কেটে দিচ্ছেন। বিশ্বজিৎ বিশ্বাস দাদা লাইভে ঢুকুন। পরিতোষ দা জয়ের বল, প্রণাম নেবেন, কেমন আছেন? দেখেন অনুমন্ডলকে আবার পাঠিয়েছি রিকোয়েস্ট। সেতুবন্ডি তুমি রিকোয়েস্ট পাঠাও। দেখো, যদি দুটো মাথা না পাও, দেখো যে চারটা লুডুর মতন ফাংশন আসবে, ওখানে চাপ দাও, তাহলে মাথা দেখা যাবে। তারপরে মাথায় চাপ দিলে পরে রিকোয়েস্ট চলে আসবে। এই যে কাটিয়ে দিলেন, অনুমন্ডল তো কাটিয়ে দিলেন। দেখি সেতুবনুকে আমি আরেকবার দেই। বৃন্দাবন দা কই? বৃন্দাবন দা আপনি একটু আসুন তো। সেতুবন্ডি দেখো পাঠিয়েছি।
হবে না কেন? এই তো হচ্ছে, কিন্তু তোমার নেটওয়ার্কের জন্য না কিসের জন্য আমি এই তো বুঝতে পারতেছি না। একটু বাইরে যাও সেতুবন্ধু, একটু বাইরে যাও, জয়েনিং হওয়ার পরে ঘরে এসো। হরিবল হরিবল, পরিতোষ দা আপনিও ভালো থাকবেন সবসময়। জয়েন তো হচ্ছে বন্ডি, কিন্তু তোমার জয়েন, তোমার আওয়াজও আসতেছে এখানে, কিন্তু তুমি একবার রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করো, দেখো হয় কিনা। বৃন্দাবন দা একটু আসেন তো, ছুটি আছে তো এখন, তো সরকারি কোনো কাজ ফাজ, কাজ টাজ নাই, সরকারি কোনো কাজ নাই। এবার একটু ঢুকুন বৃন্দাবন দা। বৃন্দাবন দা, জয় হরিবল। এই দেখুন বৃন্দাবন দার হয়ে গেছে। বৃন্দাবন দার তো আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কেন হচ্ছে না আপনাদের, আমি এই তো বুঝলাম না। পাঠিয়েছি তো, কিন্তু তোমার কোনো রিকোয়েস্ট আসেনি বুঝলি। সেন্ট রিকোয়েস্ট, দাঁড়াও, রিকোয়েস্ট আসছে নাকি। এই সেতুবন্ডি আবার রিকোয়েস্ট পাঠাও তো। সেতুবন্ডি, কয়েকজন আসলে পরে আজকে আলোচনা শুরু করে দিতাম, একটু ঠাকুরের কথা একটু আলোচনা করতাম, কারণ বৃষ্টির দিন বেরোতে পারছি না, বেরোতে পারছি না, তাই একটু বসিয়া ঠাকুরের নাম করার চেষ্টা করছি। কিন্তু আমার শিবুদা, শিবুদা কোনো উত্তর টুত্তর দিল না। শিবুদাকে বললাম আপনি ফিরে আছেন কিনা। সৌমিত্র দা, সৌমিত্র দা একটু আসো, সৌমিত্র দা। কোথাও যেও না, কোথাও যেও না, চাপ চাপ দিও না, দেখি একটু অপেক্ষা করে দেখি হয় নাকি। হরিবল হরিবল। তো সাবধানে দাদা, সাবধানে ডিউটি করবেন। আর একটু সেতু, সেতুর সাথে লাইভে যুক্ত হতে পারে, একটু আশীর্বাদ করে দেন। আজকে সেতুর কাছ থেকে আলোচনা শুনবো, সে আলোচনা শুনতে পারতেছি না। বলি তুমি লাইভ থেকে বেরিয়ে যে আবার রিকোয়েস্ট পাঠাও তো। সেতুমন্ডি লাইভ থেকে বেরিয়ে যে আবার একটু রিকোয়েস্ট পাঠাও তো তুমি, এবার আমাকে রিকোয়েস্ট পাঠাও, দেখি আমি তোমার অ্যাকসেপ্ট করছি রিকোয়েস্ট। সেতুমন্ডি, হরিবল হরিবল। এবার হরিবল। হলো কিভাবে? হলো অনেক ট্রাই করে। অনেক ট্রাই করে। বৃন্দাবন দা আপনিই তো কেটে দিছেন। হরিবল হরিবল হরিবল। আমাদের শিল্পী দিদি চলে আসছে, বৃন্দাবন দা চলে আসছে। বৃন্দাবন দা বলেন বলেন। কেমন আছেন? আপনার দেশ কেমন আছে? আমার দেশ আমার মতো আছে। মানে তাহলে আমিই তো আপনিও দেশ, ভালো নাই, আপনার মানে আপনিও ভালো নাই, আপনার দেশও ভালো নাই। আমিই তো দেশ। আমি ভালো না থাকলে দেশ ভালো থাকবে কেউ? ও, তাই? বর্তমানে
আগের তুলনায় ভালো। শুনেছি আবার বলে নেট বন্ধ করে দেবে 1-2 দিনের ভিতর। এখন যে পরিমাণে গুজব ছড়াচ্ছে তাতে জয় বন্ধ হরি করে দিলেও বল। অবাক হওয়ার কিছু নাই। দাদা এটা কি কোনো রাজনীতির চক্রান্ত নাকি ছাত্রছাত্রীরাই করছে? ছাত্র ছাত্রীরা কি আর আপনি দূরাগতি করে নাই, ভিতরে ভিতরে রাজনৈতিক চক্রান্ত তো আছেই। আহ, তাই ছাত্র ছাত্রীদের ঢাল বানাচ্ছে না। তাই ছাত্রীরা হবে, কারণ কি দেখেন, ছাত্রছাত্রীরা যদি করে কিন্তু সরকারি প্রপার্টি তো ধ্বংস করতে পারে না না। কাজগুলো তো ছাত্রছাত্রীরাই করতেছে, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে তো বিভিন্ন মতাদর্শী আছে। কেউ আওয়ামী লীগ পন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ শিবির পন্থী, কেউ বামপন্থী, বিভিন্ন ধরনের পন্থী। তো বিভিন্ন ধরনের পন্থী তাদের মতাদর্শ অনুসারে চলে। তারা তো ছাত্র, একাধারে ছাত্র আর একধারে হচ্ছে তারা রাজনৈতিক দলের কর্মী। এইটা সবসময় মাথায় রাখতে হবে। এদের পাশে তো অন্যরা আছে, কিন্তু এরা হবে শুধু ছাত্র তা না। এরা একাধারে রাজনৈতিক দলের কর্মী, ছাত্র। এই জিনিসটা সবসময় ছাত্রদেরকে যে সবসময় মাথার উপরে রাখতে হবে এই জিনিসটা তো সবসময় ঠিক না। তাদেরও তো একটা আলাদা আলাদা মতাদর্শ আছে। যাই হোক, এটা ওপেনলি আলোচনা করার দরকার নাই, কারণ বাংলাদেশে এখন খুবই রেকর্ড রেকর্ড টেকর্ড অনেক কিছু করতে চাচ্ছে। কোনটা কোন জায়গায় হিসেবে মানুষটা ঠিক নাই। আহ, না সেটাই, অবশ্যই এটা একটা বিশাল খারাপ পরিস্থিতি হয়েছে। যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক। ঠিক আছে, হ্যাঁ বলছি এটা সামনে, মনে তো বলিনি। নেন নেন নেন, আলোচনা করেন, শুনি। কিন্তু আলোচনা করার আগে আপনার সাথে কিছু আলোচনা আছে, তো সেই আলোচনা আগে করি। আমার সাথে আবার কি আলোচনা? আমার ডাকলেন, আমি শুনবো বলে আসলাম। না না, আপনার সাথে কিছু বিষয় আছে। সেই বিষয়টা মানে আপনার কাছে আমাদের জানার বিষয়, তো আপনি আশা করি আমরা আজকে সঠিক দর্শনটা আপনার কাছ থেকে জানতে পারবো। দাদা, প্রথম বিষয় মানে আমার জানার বিষয়, দাদা আমি জানি না সেই জন্যই আপনার কাছে বলছি। এই যে যে আমরা ঠাকুরের সামনে ঘট দেই, একটা ঘট দিই কেন, আবার দুটো ঘট দিই কেন? আগে বলেন ঘট কেন দেন, তারপর বাকি কথা। না, ঘট কেন দিই তাও জানি না, ঘট কেন দিই তাও জানি না। ঠাকুরকে সামনে কেন রাখেন? হুম, ঠাকুরকে সামনে কেন রাখেন? মানে ঠাকুরের ঠাকুরকে মূর্তি, কেন? হ্যাঁ, ঠাকুরের মূর্তি কেন প্রতিষ্ঠা করেন? ঠাকুরকে আমাদের ভগবান, তাই। ঠাকুর আমাদের ভগবানের জন্য আমরা মূর্তি রাখি। ঠাকুর কি মূর্তিতে আহার গ্রহণ করেন, খাবার গ্রহণ করেন? কিন্তু আমরা না। মনে করি যে করেন। হুম। না হলে তো তাকে রাখতাম না সামনে। না। সামনে মূর্তি থাকলেও, সেই মূর্তির কোনো ক্ষমতা না থাকলেও আমরা তাকে মনে করি যে এই মূর্তির ক্ষমতা অনেক। কারণ সে আমাদেরকে আদর্শটা সামনে তুলে ধরে। তাকে দেখলে আমাদের আদর্শটা মনে পড়ে, তাই না? সে হুম। অজীবন্ত কিন্তু জীবন্ত স্বরূপ আদর্শ আমাদেরকে মনে করিয়ে দেয়। এই জন্য মূর্তিকে আমরা জীবন্ত মনে করি। মূর্তি মানে জীবন। মূর্তি না, যে কাঠের মূর্তি। হ্যাঁ, কোনো বিপদ আসলে সেই মূর্তি আমাদের কিছু করতে পারবে না, কিন্তু সে তার আদর্শ করতে পারে। এই জন্য দেখবেন যে মূর্তি যখন ভাঙে তখন মূর্তি কোনো কথা কয় না, আর মূর্তির নিজস্ব কোনো শক্তি নাই। শক্তিটা হচ্ছে আমাদের মধ্যে। এই শক্তিটা কিভাবে পাই? মূর্তিকে দেখলে পাই। মূর্তিকে দেখলে আমাদের জীবন্ত হরিচাঁদ ঠাকুরের কথা মনে পড়ে। মূর্তি এমনি মাটির দল, এর কোনো ক্ষমতা নাই, কিন্তু তার মধ্যে যে আদর্শ প্রতিস্থাপিত রয়েছে তার ক্ষমতা অনেক।
সেই জন্য আমরা তাকে জীবন্ত মনে করি, আমরা সামনে রেখে পূজা করি। পূজা করার অর্থ আমরা পূজা করলে যে সে খায় এইটা না, কিন্তু আদর্শ রূপে খায়, আমরা মনে করি খায়। সেইভাবে তাকে যখন পূজা করা হয়, থালা বাসনে আমরা প্রসাদ দেই। জল খাওয়ার জন্য কি দেন? গ্লাস দিই। গিলাস দেন। এই আর এই পুরো জিনিসটার আমাদের যখন প্রথম দিককার ধর্ম দর্শন গুলো এসেছে, তখন আমরা ঠাকুরকে যখন এখন মূর্তি বানাই, আগে এরকম ঘটে, শুধু ঘটেই মনে করা হচ্ছে যে ঠাকুর অবস্থান করে, সেইভাবে তৈরি হয়েছে। এই জন্য সবসময় ঘট রাখা হয়। এখন যতগুলো মূর্তি রাখা হয় ততগুলো ঘট রাখা হয়। ঘটে দেওয়া হয় জল, জলের উপর পৃথিবী দণ্ডায়মান। মানে আমাদের পৃথিবীর কিন্তু 3 ভাগ জল, এক ভাগ স্থল। যেখানে মানে পৃথিবী স্বরূপ চিন্তা করা হয় যে এই ঘটটা হচ্ছে একটা পৃথিবী, পৃথিবীর উপরে আমাদের অবস্থান। এই জন্য ঘট রাখা হয়। আর যতগুলো মূর্তি রাখা হয় প্রত্যেককেই বলা হয় যে প্রত্যেকের জন্য একটা একটা করে ঘট রাখা হয়। এখন আপনি যদি দুটো মূর্তি স্থাপন করেন, শান্তি হরি 2 জনের মূর্তি স্থাপন করেন, তাহলে 2টো ঘট দেবেন। একজনের মূর্তি স্থাপন করলে একটা ঘট দিবেন, 5 জনের মূর্তি স্থাপন করলে 5টা ঘট দিবেন। যত সংখ্যক মূর্তি তত সংখ্যক ঘট। তা আর একটা বিষয়, বিষয়টা হচ্ছে যে দেখুন, আমরা এই যে হরিসভা দিই, তো হরিসভা দিলে পরে আমরা যে ভগবানকে পূজা করি সেই ভগবানের ছবিটা রাখি, আর ওই ছবিটার সামনে থালে করে প্রসাদটা দিই। তো আমরা এত লোক বা এত ভগবান, বা এই যে তারকর্ষিণী, গোলক, হীরামন, হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিপ্রভা, সত্যভামা এবং অনেক ভক্তরা সেখানে আমরা উপস্থিত হই। কিন্তু ওই যে যে ঠাকুরের সামনে একটা থালায় প্রসাদ দেওয়া হয়, ওই একটা থালায় কেন প্রসাদ দেওয়া হয়? প্রসাদ কি এটা আগে বুঝতে হবে। প্রসাদ হচ্ছে ভগবান বা আমরা যাকে ঈশ্বর মনে করি, সে যখন খাদ্য গ্রহণ করে, মানে আমাদের অন্তরে যখন মনে করে যে ঠাকুর খাদ্য গ্রহণ করেছে, সেই খাদ্য গ্রহণ করার পরে আর থালায় বা তার পাতে যে খাদ্য অবশিষ্ট থাকে সেটা হচ্ছে প্রসাদ, মানে ভগবানের উদ্দেশ্য, এটা হচ্ছে প্রসাদ। তো আমরা ভগবানকে নিবেদন করি, ভগবান যখন এটা আমরা গ্রহণ করি, আমরা মনে করি পূজা দিয়ে প্রসাদ দিয়ে মনে করি যে ঠাকুর গ্রহণ করেছে, তারপরে এই প্রসাদটা সবাইকে আমরা বিলি করি। ভগবানের উৎকৃষ্ট খাদ্য এটাই হচ্ছে প্রসাদ, এটা আমরা সবাইকে বিলি করি। এই জন্য আমরা ভগবানকে দেই, আর কারো দেই। ভগবান যখন খেয়ে আমাদেরকে প্রসাদ দেয় তখন আমরা সবাইকে দিই। একটা পাতে এই জন্য দেওয়া হয়, সবাইকে দেওয়া হয়। জয় বল। তো আর একটা বিষয় দাদা, কারণ বিষয় তো আমার শেষ হবে না, তো আর একটা বিষয় যেটা আমি একটু জেনেছি, কিন্তু আমার মনে নেই। এই যে যে মহাবারণী, এই যে যে কামনা সাগর বা দুধ সাগর, এই যে কামনা সাগর ও দুধ সাগর, এর মানে কি? কামনা সাগর, কামনা সাগরে মানুষ কেন যায়? কামনা সাগরে যায় হচ্ছে কামনা পূর্ণ করতে। মানে আমরা তো আসলে জাগতিক জগতের মানুষ, ত্যাগী মানুষ না। আমরা সবসময় চাই। দুই ধরনের মানুষ আছে, একজন আছে শুধু দিতে চায়, আর একজন আছে নিতে চায়। যারা নিতে চায় তারা হচ্ছে কামনা পূর্ণ করতে কামনা সাগরে ডুব দেয়। তারা মনে করে যে কামনা সাগরে ডুব দিলে আমার আশা পূর্ণ হবে, আমার যে বাসনা আছে সেগুলো পূর্ণ হবে। আর যে ত্যাগী, সে কামনা সাগরে ডুব দেয়, আর যে কামনা বাসনা আছে মনের মধ্যে সেইটা যেন কামনা সাগর গ্রহণ করে তাকে কামনা শূন্য করে। 2 ধরনের। একটা আছে ধরেন যে আমার একটা ছেলে আছে না, আমি কামনা সাগরে ডুব দিয়ে বললাম ঠাকুর আমাকে একটা ছেলে দেন। এই যে কামনা সাগরে ডুব দিয়ে চাইলো, এটা এক ধরনের জাগতিক কামনা। আর আরেকজন বলছে আমার ছেলে পেলে কিছু দরকার নেই, আমার যে মনে বাসনা তৈরি হয়েছে এই বাসনাটাই যেন শেষ হয়ে যায়, এই বাসনাটাই যেন শেষ হয়ে যায়, ঠাকুরের যে ইচ্ছা সেই ইচ্ছা দ্বারা পূর্ণ হয়, আমার কোনো বাসনা কামনা না। এই জন্য কামনা সাগরে ডুব দিলাম। 2 ধরনের লোক 2 ভাবে ডুবে। এখন
বাস্তবিক অর্থে পুকুরে ডুব দিয়া ট্রেনে ডুব দিয়া এটার বাস্তবিক অর্থে কোনো ফলাফল নেই। ফলাফলটা হচ্ছে মানুষের মনস্তত্ত্ব। মানুষ যেটা মনে করে ওটাতে শান্তি পায়, সেটাতে সেটা করে। গুরুচাঁদ ঠাকুর এইভাবেই করেছে। মানুষ তো জনে 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 সবাইকে বোঝানো যায়, এই জন্য তারা একটা কমনসংখ্যান তৈরি করছে, যাতে মানুষ সেখানে যেয়ে তার মনের কথা বলতে পারে। তারা মনে করতে পারে হ্যাঁ এখানে কামনাসাগরে প্রেরণ করলে আমার আশা পূর্ণ হবে। সেইভাবে এটা তৈরি হয়েছে। বাস্তবিক অর্থে কোনো চিন্তার মানে পরিবর্তন ঘটে না, ঘটে হচ্ছে মানুষের মাথায়। মানুষের মাথায় পরিবর্তন যখন ঘটে তখন হচ্ছে বাস্তবে এটা ফল পাওয়া যায়। দাদা ভাই, একটা প্রশ্ন আছে যে কুকুরের উচ্ছিষ্ট পেলে খাই, বেদ বিধি শোষাচার নাহি মানি তাই। কুকুর ঠাকুর কি সত্যি কুকুরের উচ্ছিষ্ট খেতে বলছেন? আর এই বেদ বিধি বলতে কি বলতে চেয়েছেন? এই এই বিষয়ে আমি সম্প্রতি মানে আমাদের দেশে ঝামেলা হওয়ার আগেই একটা বই পড়েছি, বিস্তারিত লিখে। এটা বোধহয় পড়েন নাই উনি, তাহলে বুঝতে পারতেন। সংক্ষেপে আমি বলতেছি, কুকুরের উচ্ছিষ্ট আসলে কেমন। আমাদের দেখেন ওই যে বুঝই বৈরাগীর গৃহধাহ বিবরণ যখন হয় লীলামৃতের মধ্যে, ওখানে বুধইয়ের যে তথাকথিত গুরুদেব সে আসে একই দিনে, হরিচাঁদ ঠাকুরও সেখানে যায়। বুধই বৈরাগীর গুরুদেবকে যখন খাদ্য মানে প্রসাদ রান্না করতে দেওয়া হলো, সে নিজে প্রসাদ রান্না করছে, মানে খাবার রান্না করছে, তারা আবার অন্যরা খায় না, এই জন্য তারা নিজেদের রান্না বান্না করে খায়। তো বুধই বৈরাগীর গুরু একটা বদ্ধ ঘরে রান্না বান্না করতে, খাওয়ার জন্য একটা বদ্ধ ঘর, রান্না দরজা সব দরজা বন্ধ করে দিয়ে খাবার খেতে বসছে। কেন বসছে? কারণ যদি এই খাওয়ার সময় কোনো কুকুর বা কোনো নিম্ন জাতের মানুষ বা অন্য কেউ দেখে ফেলে, তখন তারা মনে করে যে এটা উচ্ছিষ্ট হয়ে গেছে। তো কুকুর যদি দেখে, এটা কিন্তু খাওয়ার বিষয় না, দেখলেই উচ্ছিষ্ট হয়ে যায়। আমি যখন খেতে বসলাম, কেউ যদি এসে দেখে তখন এটা উচ্ছিষ্ট হয়ে যাবে। তো কুকুর দেখলে কুকুরের উচ্ছিষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে তারা মনে করতো। তখনকার সমাজ ব্যবস্থা, তখনকার গুরুদেবরা, তখনকার যে ধর্মীয় কালচার, সেই কালচারে মনে করা হয়তো যে কুকুর দেখলে ওই খাবারটা উচ্ছিষ্ট হয়ে গেছে। সেইভাবে এই জিনিসটাকে কুকুরের উচ্ছিষ্ট বলা হতো। কিন্তু আমাদের ঠাকুরের দর্শনে কুকুরের মানে উচ্ছিষ্ট হয় না। কুকুর দেখলে এটা উৎকৃষ্ট হয় না, বরঞ্চ কুকুর যদি আসে, আমাদের ঠাকুর দেখবেন যে বুধই যখন তাকে হরিচাঁদ ঠাকুর খেতে দিলেন, তখন একটা কুকুর আসছিল। আসলে তখন হরিচাঁদ ঠাকুর ঘর থেকে বেরিয়ে যে কুকুরকে খাবার দিয়ে তারপরে এসে নিজে খাইছে। মানে কুকুর দেখলে আমাদের খাবার উৎকৃষ্ট হয় না, কিন্তু প্রচলিত বিধি মোতাবেক, মানে প্রচলিত যে প্রথা ছিল সেই মোতাবেক কুকুর যদি দেখে ফেলে কোনো খাবার, সেই খাবার ভগবানকে মানে দেওয়া যায় না, উৎকৃষ্ট হয়ে যায়, কুকুরের উচ্ছিষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে ঠাকুর বোঝাতে চাইছে যে কুকুরের উচ্ছিষ্ট বলতে কুকুরের দেখা খাবার। তো প্রচলিত মতে দেখা মানে উচ্ছিষ্ট, আমাদের কাছে সেটা কিন্তু উচ্ছিষ্ট না, এই জন্য আমরা গ্রহণ করি। হরিচাঁদ ঠাকুর এইটা বুঝাইতেছেন, কুকুরের খাওয়া খাবার না। হরিচাঁদ ঠাকুর আমাদেরকে বুঝতে হবে যে হরিচাঁদ ঠাকুর 200 বছর আগে জন্মগ্রহণ করলেও আমাদের এখনকার চেয়েও 500 বছর সামনের মানুষ। কারণ তার যে জ্ঞান প্রজ্ঞা ছিল, সে কখনোই বলবে না যে তুমি কুকুর যে পাতে খাইতে সেই পাতে খাও। কারণ যে কেউ খাইলে তার লালা ধরে, তার মুখ থেকে জীবাণু যাইতে পারে, এটা আমরা না বুঝলেও ঠাকুর জানতো। সুতরাং কুকুর যে পাতে খাইতে সেই পাতে খাইতে হবে বা হরিচাঁদ ঠাকুর খাইতেন, এইটা কখনো বিশ্বাস করা যায় না। এটা হচ্ছে দেখে উচ্ছিষ্ট, খেয়ে উচ্ছিষ্ট না। কুকুরের উচ্ছিষ্ট পোশাক মানে কুকুর যখন দেখে ফেলে সেইটা উচ্ছিষ্ট হয়ে যায় প্রচলিত মতে। আমাদের মতে না, মতে কখনো পোশাক উচ্ছিষ্ট হয় না। এবং মতে শুধু প্রসাদ মানে প্রসাদই না, সমস্ত খাদ্যই প্রসাদ। আমরা সবসময় প্রসাদই গ্রহণ করি। আমরা ঠাকুরকে নিবেদন করি বা না করি, সবকিছু ঠাকুর আমাদেরকে দিচ্ছেন, সুতরাং সবকিছু ঠাকুরের প্রসাদ, এ কখনো উচ্ছিষ্ট হয় না। আর বেদ বিধি নিয়ে প্রশ্নটা আসছে, বেদ বিধি আপনি যদি শাব্দিক ভাবে বিশ্লেষণ করেন, এটা হচ্ছে বেদ গ্রন্থ থেকে আগত বিধি। মানে বেদ বিধি, বেদের যেসব বিধিবিধান আছে পালনীয়
বিধি, আচরণীয় বিধি, কি করতে হবে না করতে হবে, এরকম বিধিবিধান বেদে আছে, সেগুলোকে বেদ বিধি বলা হবে। কিন্তু সমাজে প্রচলিত বেদ বিধি আসলে বেদ গ্রন্থ থেকে আগত। সমাজে প্রচলিত বেদ বিধি হচ্ছে তখনকার সমাজে ব্রাহ্মণরা বা পুরোহিতরা বিভিন্ন প্রকার বিধি দিতেন এবং তারা বলতেন যে এই বিধিটা বেদে আছে। বেদে আছে বলে তারা নিজেদের মত বলতেন, আসলে বেদে নেই বা বেদে আছে কিনা সেটাও কেউ যাচাই করে দেখে না। তো আমাদের মতীয় দর্শনে একদম ক্লিয়ার গুরুচার চরিত্র সুধা বা গুরুচার চরিত্রে বলা আছে ব্রাহ্মণের কথা হলো বেদ বিধি। সমাজে প্রচলিত আমরা যে বেদ বিধি উপেক্ষা করি, এই বিধি হচ্ছে ব্রাহ্মণ বা পুরোহিতের কথা, যেটা তারা বেদের কথা বলে প্রচলন করছিল বা বেদের কথা বলে প্রচলন করে আমাদেরকে শাসন শাসন করত। সেই কথাগুলোই হচ্ছে বেদ বিধি আমাদের। এটা এখন বেদে থাকুক বা না থাকুক সেটা বিষয় না। বিষয় হচ্ছে যেগুলো বেদের নামে আমাদেরকে শাসন করার জন্য প্রচলন করা হয়েছিল সেগুলো তো বেদ। এই বেদ বিধিগুলো আমরা সবসময় পরিত্যাগ করি, পরিত্যাজ্য করি, এগুলো আমরা গুলি না। হরিচাঁদ ঠাকুর এই বেদ বিধি পরিত্যাগ করতে বলেছেন। জয় হরিচাঁদ। জহিরুল, খুব সুন্দর দাদা, খুব সুন্দর আপনি এই বিষয়টা আমাদের বুঝালেন। তো দাদা, বোঝার তো শেষ নেই। আর ছোট্ট একটা বিষয়, যে মতুয়ারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, এই বিষয়টা একটু আলোচনা করুন। এক ঈশ্বরবাদে বিশ্বাসী হওয়ার অর্থ হচ্ছে একজনকেই ঈশ্বর মনে করে, এটা তো। মতুয়ারা যখন তাদের ভগবান নিরূপণ করে বা ঈশ্বর নিরূপণ করে, শুধুমাত্র হরিচাঁদ ঠাকুরকে ঈশ্বর নিরূপণ করে, আর কাউকে না। আমরা অনেক সময় বলি যে ভগবান গুরুচাঁদ। ভগবান গুরুচাঁদ মানে কি? হরিচাঁদ ঠাকুরের শক্তিপ্রাপ্ত প্রতিনিধি। ভগবান তারক অনেকে বলে, বা গুরু তারক বা তাই কিছু বলে না, তারক যখন ভগবান হবে তখন কি হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত বা কিছু শক্তি প্রাপ্ত সাধক, কিন্তু ভগবান না। ভগবান হরিচাঁদ ঠাকুর, ঈশ্বর হরিচাঁদ ঠাকুর, আর কেউ না। আর বাকি যারা আছে তারা হচ্ছে তাদের হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত, এরা হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত বা শক্তি প্রাপ্ত, কিছু কিছু শক্তি প্রাপ্ত, নট ভগবান। এটা মাথা রাখতে হবে। আমরা ভগবান হিসেবে শুধুমাত্র হরিচাঁদ ঠাকুরকেই মানি বা মানি। এর বাইরে যারা আলাদা ভগবান, প্যারালেল ভগবান যদি মনে করে যে না হরিচাঁদ ঠাকুরের প্যারালেল ভগবান গুরুচাঁদ, এটা তার ভুল ধারণা। গুরুচাঁদ ঠাকুর ভগবান কি? হরিচাঁদ ঠাকুরের শক্তিপ্রাপ্ত হয়ে ভগবান, নট ভগবান। এই জিনিসটা মাথায় রাখতে হবে। মতুয়ারা সবসময় অন্য কোন কাউকে ঈশ্বর হিসেবে মানে না। মানে না অর্থ অসম্মান করে না। এটা একটা ব্যাপার আছে যে সমাজে বিভিন্ন ধর্মের মতের লোক আছে, যেমন কৃষ্ণ মতের লোকজন কৃষ্ণকে ভগবান মানে। আমরা যেমন হরিচাঁদকে ভগবান মানি, তারা কৃষ্ণকে ভগবান মানে। আমরা কৃষ্ণকে ভগবান হিসেবে মানি না, এই মানে তাকে অপমান করি না। তারা তাদের মতো তারা থাকুক, আমরা আমাদের মতো, আমরা শুধু হরিচাঁদ ঠাকুরকে ভগবান মানি। এটা কিন্তু পরম্পরার ব্যাপার না, এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার এবং বিশ্বস্ততার ব্যাপার। আমি কাকে মানি? আমি কি কৃষ্ণকে মানি? মানি না, আমি হরিচাঁদকে মানি। সুতরাং হরিচাঁদ হচ্ছে আমার ভগবান। মতুয়াদের ভগবান হরিচাঁদ, মতুয়াদের ঈশ্বর হরিচাঁদ। তো একজন হরিচাঁদকে যদি আমরা বিশ্বাস করতে, মতুয়ারা এক ঈশ্বরবাদী হবে। আমরা তো আর কাউকে ভগবান হিসেবে ট্রিট করতেছি না। জয় হরিচাঁদ। জয় বল। খুব সুন্দর কথা বলছেন দাদা। তো বিষয়, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই যে যে আমরা ব্রাহ্মণবাদ, এই যে ব্রাহ্মণবাদটা, তো দাদা এই ব্রাহ্মণবাদ বলতে কি বুঝায়? ব্রাহ্মণ্যবাদ যে সিস্টেমটা আমরা চালু মানতেছি বা ব্রাহ্মণদের বাদ দিচ্ছি, বা ব্রাহ্মণ্যবাদ বলতে কি বোঝায়, আর মতুয়াবাদ বলতে কি বোঝায়? ব্রাহ্মণবাদ বলে কিছু নাই আসলে। শব্দটা ব্রাহ্মণ্যবাদ। আমরা হ্যাঁ, যেমন ব্রাহ্মণ্যবাদ। আমরা যেমন মতুয়াবাদ বলি, মতুয়া দর্শন বলি, ব্রাহ্মণ্যবাদও একটা দর্শন। যে দর্শনে তাদের
তার যে কোনো ভাবে ব্যক্তির বা তাদের গোষ্ঠীর উন্নয়ন করার কথা বলা হয়েছে, তাতে অন্যদেরকে ঠকানো হোক বা না ঠকানো হোক সেটা বিষয় না। সবসময় নিজেদের কথা ভাবা হয়েছে যে আমরা সবসময় বড়, ব্রাহ্মণরা বড়, এই যে ব্রাহ্মণরা বড়, ব্রাহ্মণদের কথা সবাই মেনে চলবে, ব্রাহ্মণদের সবাই ভগবানের আসনে রাখবেন। দেখেন সমাজ একটা প্রচলিত কথা আছে, ব্রাহ্মণ দেবতা। তার মানে কি, ব্রাহ্মণ আসলে মানুষের কাতারে না, ঈশ্বরের কাতারে, ভগবানের কাতারে, দেবতার কাতারে। এই যে সম্মানটা তাদেরকে দেওয়া হয়েছে বা তারা দাবি করেছে, কেন করেছে? এই ব্রাহ্মণ্যবাদী দর্শনের কারণে। তারা মনে করে যে আমরা শ্রেষ্ঠ। মানুষ হিসেবে কেউ শ্রেষ্ঠ হতে পারে? মানুষ হিসেবে সবাই শ্রেষ্ঠ। যার ভিতরে যে কাজের গুণাবলী থাকবে সেই গুণাবলী হিসেবে শ্রেষ্ঠত্ব নিরূপণ হবে। কিন্তু ওখানে শ্রেষ্ঠত্ব নিরূপণ হচ্ছে জাতি হিসেবে, ব্রাহ্মণ হিসেবে। এই যে জাতি হিসেবে বা ব্রাহ্মণ হিসেবে, ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে যে শ্রেষ্ঠত্ব নিরূপণ এবং অপরেরা ছোট, এই জিনিসটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। মতীয়বাদ সবাই সমান, কেউ বড় বা ছোট না, যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে বা ফল প্রাপ্ত হবে, তাকে সেরকম সম্মান দেওয়া হবে। কিন্তু ব্রাহ্মণ্যবাদে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই বা ব্রাহ্মণ হিসেবে ট্রিট হইলেই সে এই সম্মানের যোগ্য, সে কাজ করুক বা না করুক, সে খারাপ চোর হইলেও সম্মানের যোগ্য। এইটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। এখন দাদা আমি এটা বোঝাতে চেয়েছি, মানে বলতে চেয়েছি সেটা হচ্ছে কি, যে যেমন বর্তমান আমাদের সমাজে অনেক মানুষ, প্রায় 20%, মানে 100%-এর ভিতরে প্রায় 20% মানুষ এখন ব্রাহ্মণ দিয়ে, মানে বামুন দিয়ে কাজ করায় না, ঠিক আছে? প্রায় 20% মানুষ বামুন দিয়ে কাজ করায় না, কাজ করায় কারা দেয়? ওই মতুয়া গোসাই গোবিন্দরে দেয়। তো এটার কি বিষয়, এই বিষয়টা কি? হ্যাঁ, কাজ করানোর বিষয় এখন সমাজে মানে মতুয়া ধর্মে বা মতুয়াদের মধ্যে ব্রাহ্মণদের ত্যাগ করার একটা প্রচলন তৈরি হয়েছে। এটা হচ্ছে দৃশ্যগত ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার বা দর্শনগত ব্যাপার, আচরণগত ব্যাপার। ব্রাহ্মণ পুরোহিত দিয়ে আমরা কাজ করব না, এটা হচ্ছে প্রাথমিক কথা। ব্রাহ্মণ পুরোহিত দিয়ে কাজ না করলে কি হবে? আমরা মনে করছি যে ব্রাহ্মণ্যবাদ আমরা মনে হয় ধ্বংস করলাম বা ব্রাহ্মণ্যবাদ মানলাম না, কিন্তু কথাটা এরকম না। আমরা যখন নিজেদের কাজ নিজেরা করতে পারবো, নিজেদের কাজ নিজেরা করতে পারবো, খেয়াল করেন, নিজেদের কাজ নিজেরা করতে পারবো, অন্য কাউকে ডাকার প্রয়োজন হবে না, অন্য কাউকে শত্রু ভেবে ডাকার প্রয়োজন হবে না, বা সে আমার ক্ষতি করবে বা তাকে না ডাকলে আমি চলতে পারবো না, এইভাবে না। আমি নিজের যোগ্যতা অর্জন করে যখন আমার কাজ আমি করতে পারবো, তখনই ব্রাহ্মণ্যবাদ ধ্বংস হবে। ব্রাহ্মণকে বাদ দিলে ব্রাহ্মণ্যবাদ ধ্বংস হয় না। এই যে মতুয়া গোসাইদের ডেকে এনে যে পূজা করে, এটাও এক ধরনের ব্রাহ্মণ্যবাদ, এটাও এক ধরনের ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণ্যবাদে অন্যকে দিয়ে এই যে ছায়া মাধ্যম, গুরুসত্ব আছে, মতুয়াদের মধ্যে মধ্যস্বত্বভোগী নাই, কিন্তু এই মতুয়া গোসাইরাও কিন্তু মধ্যস্বত্বভোগী। আমি পারছি না, এই জন্য তাকে আমি ডেকে আনতেছি, সে ডেকে হরিচাঁদ ঠাকুরের বা ভগবানের পূজাটা করতেছে। আমাকে পূজা করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, আমি নিজেই আমার নিজের পূজা করবো। আমি তো মানুষ, আমার তো বিধিবিধানের প্রয়োজন নাই। আমার ভগবানকে ডাকার জন্য, আমার বাবাকে ডাকার জন্য আরেকজনকে দরকার নাই। আমি যেরকম ভাবে ভাববো সেভাবে ডাকবো। এই জায়গাটা অর্জন করতে হবে, বিশ্বাসটা অর্জন করতে হবে। আমরা কি মনে করি? আমরা নিজেদেরকে ছোট মনে করি, যেটা মানসিক ভাবে ছোট মনে করি, আমি এটা পারি না। কিন্তু ভগবানকে বা পিতাকে ডাকার জন্য আমার কোনো যোগ্যতার দরকার আছে? আমার বাবাকে বাবা বলে ডাকার জন্য আমার কোনো যোগ্যতার দরকার আছে? না। দরকার নাই। এই জিনিসটা বুঝতে হবে, নিজেদের ঈশ্বরকে নিজেরা ডাকতে হবে। অন্যদেরকে আমি ডাকতে পারি কি জন্য? আমি শেখার জন্য, কিন্তু ডাকার জন্য নয়। আমি তাদেরকে বলতে পারি ভাই এই জিনিসটা কিভাবে করে, তারা আমাকে শিখিয়ে দিবে, শিখিয়ে দেওয়ার পরে আমি সেইভাবে ডাকবো। কিন্তু আমি মাঝখান দিয়ে, আমি বাড়ির কর্তা, আমি কিছু করতেছি না, আমি আরেকজনকে ডাকি আনি, আমি পূজার আসনে বসাই দিচ্ছি, সে লোক পূজা করতে। এটা হচ্ছে চরম ব্রাহ্মণ্যবাদ। দাদা এই যে বিষয়টা বর্তমান আমাদের সমাজে, এই বিষয়টাই কিন্তু কুরে কুরে খাচ্ছে, এবং আমরা
আমাদের বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নীতি আদর্শ থেকে আমরা বাইরে চলে যাচ্ছি। এখন দেখেন, আপনি বলবেন যে তখন কি বলিস। দাদা, বিষয়টা হচ্ছে এই জায়গায়, ধরেন আমি একটা শ্রদ্ধা অনুষ্ঠান করব, ওই ব্রাহ্মণের ভাষায় বলি শ্রাদ্ধ করব, শ্রাদ্ধ করব। এখন সেই শ্রাদ্ধ ব্রাহ্মণরে বাদ দিছি, মানে বামুনরে বাদ দিছি, বামুনরে বাদ দিছি। কিন্তু বামুনরে বাদ দিয়া ধরেন আমি যদি আমার বাবার বা আমার যেই মারা যাক না কেন, যদি আমি শ্রাদ্ধ করি, ধরো বামুন দিয়ে করলে পরে আমার 500 থেকে 700 টাকা বা 1000 টাকা খরচা হলো। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, ব্রাহ্মণ তো বাদ দিছি, বাদ দিয়ে এখন মতু ওদের ডাকতে গেলে তো 3-4 হাজার টাকার নিচে হয় না। আমি তো ডাকবো না, মতুয়াদের আমি ডাকবো না। মানে মতুয়াদের শ্রাদ্ধ করার জন্য বা শ্রদ্ধা করার জন্য আমি ডাকবো না। আমি শ্রদ্ধা করার পদ্ধতিটা জেনে নিব, জেনে নিয়ে নিজে করবো। এখন এই জানার জন্য আমি কারো কাছে যেতে পারি, জানার জন্য হুম। দরকার হলে আমি পুরোহিতের কাছেও যাইতে পারি, মতুয়া গোসাইদের কাছে যাইতে পারি, পুরোহিতের কাছে যাইতে পারি। এই জানার জন্য কোনো বিধিবিধান নেই, যে কোনো জায়গা থেকে আমি জানতে পারি। বই পড়ে জানতে পারি, মতুয়া গোসাইদের কাছে জানতে পারি, পুরোহিতের কাছে জানতে পারি, ব্রাহ্মণের কাছে জানতে পারি, প্রধানমন্ত্রীর কাছে জানতে পারি। আমার যেখানে আমি গেলে জানতে পারবো সেখানে যাবো। কিন্তু এই জেনে নিয়ে কাজটা আমি করবো, নট অন্য কাউকে দিয়ে করাবো। এখন আমাদের সবার জানার সুযোগ হয় না, বা অনেকে এই লেভেল পর্যন্ত যেতে পারে না যে আমি জেনে নিব, সেই জন্য অন্য কাউকে ডাকে। তবে যারা আসেন এই কাজটা করতে, তাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, তারা যেন নিজেদের মনে না করে, তারা শুধুমাত্র সঞ্চালক হিসেবে কাজ করে। তারা নিজেদের পুরোহিত মনে না করে, মাধ্যম মনে না করে, তারা হচ্ছে সঞ্চালক হিসেবে তারা যেন এই দায়িত্বটা পালন করে। তারা সঞ্চালক হিসেবে দেখায় দেয় যে তুমি এটা করো, ওইটা করো, এটা করো, এইভাবে করো, এইভাবে করো। নট পুরোহিতের মতো দেখায় আমি মাধ্যম, আমার মাধ্যমে যাচ্ছে, এটা যেন তারা মনে না করে। আর টাকা পয়সার ব্যাপারটা হচ্ছে, আমাদের যারা হচ্ছে গুরু গোসাই বলেন, তাদের কিন্তু নিজস্ব আয়ের সোর্স কিন্তু থাকে না সাধারণত। তারা কিন্তু ভক্তদের উপরে নির্ভর করে, যেটা মতুয়া দর্শন কিন্তু সাপোর্ট করে না। প্রথম কথা হচ্ছে নিজে চলতে হবে, অপরকে চালাতে হবে। এখন নিজে আমি যদি অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলি, এটা কিন্তু তাহলে মতুয়া দর্শন বিরোধী হয়ে গেল। আপনাকে আপনার চলার জন্য আয় করতে হবে কাজ করে, অন্যদের উপরে মাথায় ছড়ি করাই না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সুতরাং কেউ যদি এইভাবে পুরোহিতগিরি করার জন্য, একদম সোজা কথা, মতুয়া গোসাইরা পুরোহিতগিরি করতে চায়, এই পুরোহিতগিরি করার জন্য টাকা নেয়। টাকা নিতে পারে কি, যাতায়াতের পয়সাটা নিতে পারে, সামান্য অল্প কিছু নিতে পারে। আমি বলতেছি না একদম নিতে পারবেন না, অল্প কিছু নিতে পারবে। যাতায়াতের একটা খরচ আছে, তার একটা দিনের একটা ব্যাপার আছে। সে যদি কাজ না করে তো সেখানে আপনি আপনাকে সাহায্য করা যাবে, তাই না? তো তার একটা দাবি বা তার একটা প্রাপ্যতা থাকে। আমি যদি কাউকে ডেকে আনি, তার একটা দিন নষ্ট হবে, সে কাজ করতে পারবে না, তার যাতায়াতের একটা খরচ আছে, এই খরচটা তো আমাকে বহন করতে হবে। কিন্তু সেটা যেন অতিরিক্ত না, যে হ্যাঁ আমি এই কাজটা করতে বলে আমাকে 10,000 টাকা দিতে হবে, এইটা যেন না। এটা সবসময় যৌক্তিক পর্যায়ে, যে ডাকতেছে তারও একটা সামাজিক সেটা আছে, তারও একটা আর্থিক ব্যাপার আছে, সে তো আর সবসময় সামর্থ্যবান না। এই জিনিসটা যে আসবে তাকেও মাথায় রাখতে হবে, যে আনবে তাকেও মাথায় রাখতে হবে। সুন্দর বলছেন দাদা। তো আর একটা বিষয় বর্তমান আমার চোখে পড়ছে আমাদের পশ্চিম বাংলার কথাই বলছি। পশ্চিম বাংলায় আমাদের এখন কিছু শিল্পী বেরিয়েছে কেমন, ধরো তারা পড়ছে কিন্তু সেই পড়ালেখা বাদ দিয়ে গান শিখে এখন বায়নায় গান করছে। এটা কতটা প্রশ্নটা আবার করেন। আমাদের ভারতবর্ষে কিছু শিল্পী বেরিয়েছে, ইয়ং জেনারেশন যারা পড়ালেখা করছে, তারা কি করছে, পড়ালেখা বাদ দিয়ে এই গান শিখে তারা বায়নায় গান করে বেড়াচ্ছে। তো এটা কতটা যুক্তি সম্পন্ন? এটা কি আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শ? এইটা গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বলা যায় না। প্রথম কাজ, আমাদের মতুয়াদের প্রথম কাজ হচ্ছে নিজেকে শিক্ষিত করা, অন্যদেরকে শিক্ষিত করা, নিজের সমাজকে শিক্ষিত করা, এবং
শিক্ষা অর্জন করে সেই শিক্ষার যে প্রাপ্তি, ফলাফল বা অর্জন, এটা দিয়ে আমাদের সংসারের আয় রোজগার করার চিন্তা করা এবং এটা দিয়ে কাজ করে আমাদেরকে উপার্জন করতে হবে। এই উপার্জন করার পরে গান বাজনা হচ্ছে মনের খোরাক, কিন্তু এটাকে পেশা হিসেবে মতুয়াদের ধর্মীয় গানগুলোকে পেশা হিসেবে নেওয়া খুব একটা জরুরি মনে করি না আমি। এখন পেশা হিসেবে দলগতভাবে যদি কেউ এটা নেয়, সেটা খুবই কম সংখ্যক, কিন্তু সেটা অবশ্যই শিক্ষা গ্রহণ করে, শিক্ষা বাদ দিয়ে না, মানে স্কুল কলেজ বাদ দিয়ে এটা করতে পারবে না। স্কুল কলেজ থাকবে, সেটার পাশাপাশি যদি কেউ চালাতে পারে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা যদি কেউ মনে করে হ্যাঁ আমি চাকরি বাকরি করবো না, শুধু গান বাজনা করে খাবো, পড়তে বাইরে দিয়ে আনবো, এইটা ঠিক না। এটা যারা বাইরে দিয়ে আনতেছে তাদেরকে মাথায় রাখতে হবে। আমি যদি কাউকে বাইরে দিয়ে আনি, সে তো মানুষ তো লোভের বশে যে এটা পাপ করবেই, টাকা দিলে সে আসবেই। তো দাদা, আর একটা বিষয় মানে পরামর্শ নিচ্ছি, এটা আমাদের পার্সোনাল বিষয়। সেটা হচ্ছে, ধরেন আমরা হরিগুরচাঁদ নাম প্রচার গোষ্ঠীর পক্ষ থেকে একটা ধাম তৈরি করছি। তো আমাদের প্রায় 7 পন্তু হয়ে গেছে কাজ, বুঝছেন? প্রায় মানে 7, এখনো হয়নি 7, কিন্তু 7 হবে, কয়েকদিনের ভিতরে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, ওই ধামে আমরা এমন ভাবে একটা বিষয় করতে চাচ্ছি যে আমাদের যে পুজো পার্বণ আছে, মানে সাধন ভজন আছে, সেটা তো হবেই, কিন্তু সেই সাথে সাথে সকালে বা বিকেলে যে কোনো এক টাইম পাড়ায় যত বাচ্চারা আছে তাদেরকে আমরা এই ধর্মীয় শিক্ষাটা দিতে চাই। তো এটা কিভাবে কি দেওয়া যায়, যদি এই বিষয়ে একটু বলতেন। এটা খুব একটা ভালো উদ্যোগ যে আপনারা সকালে বিকালে ছাত্রদেরকে, এলাকার ছাত্রদেরকে শেখাবেন মতদর্শ সম্পর্কে। তা আপনারা আগে এইটা করার জন্য মত দর্শনের যে বিভিন্ন ছোটদের যেহেতু শিখাবেন, সেজন্য ছোটদের আকারেই কিন্তু তৈরি করতে হবে, মানে বিশেষ গভীরে যেতে হবে না। আচরণগত দিক, আদর্শগত দিক কি কি পালন করতে হবে, ছোটদের মতো করে কিন্তু বই তৈরি করতে হবে, না হলে কিন্তু পারবেন না। দেবেন, তৈরি করে দেবেন। আমার কি আর এত সুযোগ আছে, সময় আছে? আপনাদেরকে, আপনাদের মধ্যে থেকেই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। শুধু একজনের উপর ডিপেন্ড করলে হবে না, সবাই মিলে করবে। আমি সহযোগিতা করবো, এটা আমি তো বলতে, আমি সহযোগিতা করবো, কিন্তু আমি কাজটা তো পুরো করে দিতে পারবো না। শোনেন, আপনি যদি লিখে দিতে পারেন, আমরা ওটাকে বই আকারে ছাপাই নিলাম। এই লেখার দায়িত্বটা তো আপনাকে অনেকজনকে নিতে হবে, একা নিলে তো হবে না। এখন এই দিকে আমরা কাকে পাবো বলেন? পেতে হবে, খুঁজে বের করতে হবে। যারা এটা নিয়ে চর্চা করে, লেখাপড়া করে, গবেষণা করে, তাদেরকে ধরেন, ধরে বলেন যে দাদা, এখানে দুজনের বই লিখে দেন। এখানে টাকা ছাড়া কেউ কথা বলে না। টাকা দিবেন, প্রয়োজনে টাকা দিবেন। টাকা দিবেন না কেন? টাকা দিবেন। আমি আপনাকে একটা বিষয়, ছোট্ট একটা বিষয় একটু দেন বলতে চাই। কয়েকদিন আগে আমরা একটা বই লিখেছি, মানে 1 মিনিট আমি দেখাচ্ছি। ধরেন আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আমাদের লেখা ক্লিয়ার হয়ে গেছে, তারপরে আমরা কম্পিউটারে দিয়েছিলাম। আমরা কম্পিউটারে দেয়া, তারপরে লেখা আনছি, তারপরে দেখছি যে কোথাও কোনো ভুল আছে কিনা। তো আছে কিনা, তো এক গুসাইয়ের কাছে, উনি ভালো বিএ পাস, বিএ মাস্টার্স পাস মনে হয়। তো ওনার কাছে দিছি যে দেখেন আমাদের এই গানে কোথাও ভুল আছে কিনা। ধরেন 186টা গান, যে কোথাও কোনো ভুল আছে কিনা। তো উনি কত টাকা নিয়েছে জানেন? মানে 3 দিনের ভিতর ক্লিয়ার করছে। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে উনি এত টাকা, মানে আমরা ব্যাগ উঠছে কিছু পুরো। হ্যালো, হ্যাঁ হরি বল। ভালো আছি। ও দিদি, আমি একটু পরে কল করছি, আমি একটা লাইভে আছি। হ্যাঁ।
ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে ওইরকম, এখন কিছু লিখতে গেলাম, আমরা তো সেই বড় লোক না, আমরা তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। এই যে দেখুন, আমি এই যে 1 বছর প্রায় পশ্চিমবাংলায় আছি, তো দাদা 1 বছরে না হলেও প্রায় 3 থেকে 4 হাজার প্রোগ্রাম করছি। 3 থেকে 4 হাজার প্রোগ্রাম করছে। আমি কিন্তু কারো কাছ থেকে 1 পয়সা ভাড়া পর্যন্ত নিইনি। প্রণামী তো দূরের কথা, একটু ভাড়া পর্যন্ত আমি কিন্তু নিইনি। আমি আমার নিজের পয়সায়, নিজের যোগ্যতায় কিন্তু এই প্রোগ্রামগুলো করছি করছি। আবার তারপরে এই যে এইসব দেখিয়া, মানে এই যে টাকা ছাড়া কেউ গান গায় না, এই করে না, এইসব দেখার পরে আমরা হরিগুরুচাঁদ নাম প্রচার গোষ্ঠীর থেকে একটা দল তৈরি করছি, 50 জনের একটা দল তৈরি করছি। এবং প্রতি মাসের বাংলা মাসের শেষ রবিবার যেসব বাড়িতে ভক্ত সংঘ করতে পারে না, তারা ভক্তদের ডেকে এনে খাওয়াতে পারে না, সেই সব বাড়িতে আমরা ভক্ত সংঘ করছি। এবং সেই জায়গার যে খরচা হচ্ছে, 200 লোক হোক, 400 লোক হোক, যাবতীয় খরচা আমরাই দিচ্ছি। এবং সেখানে আমরা খালি পায়ে সেখানে যাচ্ছি। মাইক হবে না, তারপরে আপনার সেখানে পান বিড়ি খাওয়া হবে না, এইভাবে একটা রুলস তৈরি করে আমরা কিন্তু সেটাই কাজ করছি। কিন্তু দাদা, যদি কারো কাছে কোনো মানে এই যে যেভাবে চলি, আমরা মনে করে কি তপনের কাছে কোটি কোটি টাকা, বুঝছেন? এই জন্য তপনের কাজ কেউ ফিরতি করতে চায় না। কিন্তু আমি যে ভিখারি সেটা জানে না। তখন তো বড় লোক মানুষ। তখন হচ্ছে ভিখারি। না, তখন হচ্ছে বড় লোক মানুষ। এই ভিখারি 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 করে। আচ্ছা, তো সেই পরিস্থিতি মানে জানেন না, যদি কেউ ডাকিও যে আমার অফিসে একটু আসেন, কত দেবানি? শোনেন, এইসব গল্প দিয়ে লাভ নাই। গল্পটা হচ্ছে এই যে আপনারা একটা জনসমষ্টি একসাথে হইতে, এই জনসমষ্টিকে জনশক্তি হিসেবে রূপান্তর করতে হবে। নিজেদেরকে পড়ালেখা করে নিজেদেরকে লিখতে শিখতে হবে, নিজেরা লিখতে হবে, নিজেরা কারেকশন করতে হবে। এরপরে বাইরে যদি কারেকশনের দরকার হয় আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি কারেকশন করে দিব। কিন্তু প্রাথমিক লেখাটা আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে সেতু বন্ডি, তাহলে তুমি এক কাজ করো, আমি দাদার নাম্বারটা দিয়ে দেবানি। তুমি দাদার সাথে একটু কথা বলে কিভাবে কি লিখতে হবে তুমি শুরু করে দাও। এই মাস্টার্স পাস করছো তো, কোনো তো একটু কাজে লাগাও। এই তো এই জায়গাটাই তো, আপনাদের মধ্যে যারা লেখাপড়া করছে তাদেরকে বই ধরাই দেন। বই ধরাই যে পরে বলেন যে আপনারা 15 দিনের মধ্যে পড়ে আমাকে রিপোর্ট দেন, আপনারা এখান থেকে কি বুঝছেন। আগে পড়ে তারা বুঝুক, বোঝার পরে ওখান থেকে সারাংশ হিসেবে বাচ্চাদের জন্য লিখবে। লেখার পরে ছোটখাটো কি কারেকশন আমরা করব, এটা আমি একা পারি বা আপনাদের সঙ্গে একসাথে মিলে করি, অনলাইনে মিটিং করে করব। কিন্তু প্রাথমিক লেখাটা আপনাদেরকে কারো কারো দায়িত্ব দিয়ে দাঁড় করাতে হবে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ভালো লেখাপড়ার লোকজন আছে, তাদেরকে দায়িত্ব দেন আপনারা এই বইটা লেখেন, এই বইটা পড়েন, এই বইটা পড়ে আগে বোঝেন, বোঝার পরে বাচ্চাদের জন্য কিভাবে উপস্থাপন করা যায় লেখেন। এটা লেখা আসলে আমরা এটা বলবো, সবাই মিলে বলবো, একা না, বসে আমি এটা কারেকশন করবো, একদম বিনা খরচে হয়ে যাবে। ওই তো আপনারই ওই যে আপনার নাম্বারটা আমাকে একটু দিয়ে দিয়েন, আর সেতুকে একটু ধারণাটা দিয়ে দিয়েন, তাহলে সেতুকে ধারণা দিলেও পারবে, আমার বিশ্বাস, বুঝছেন? শোনেন, ধারণা আপনাকে আমি বলি, আপনারা যখন এইটা লিখবেন সবসময় আপনাদের যে পশ্চিমবঙ্গের 3-4 এর বই আছে, এই বইগুলোতে লেখার স্টাইলটা ফলো করবেন। এই বইগুলো কিন্তু বাচ্চাদের জন্য তৈরি, কারণ লেখার স্টাইলটা ফলো করবেন সেখান থেকে, যে কিভাবে বাক্য শুরু করতে হয়, কিভাবে বলতে হয়, কোন লেভেল পর্যন্ত জ্ঞানটা দিতে হয়, সেটা কিন্তু এই বইগুলো থেকে। আমরা যখন এই বেশি শিক্ষিত হয়ে যাই তখন ছোট ক্লাসের বইটাই পড়তে চাই না, কিন্তু মাঝে মাঝে ছোট ক্লাসের বই পড়তে হয়। আমি কিন্তু এখন আমার প্রাইমারি স্কুলের বই পড়ি, অনলাইনে পাওয়া যায়, সেগুলো পড়তে হবে। পড়লে বোঝা যাবে যে বাচ্চাদের জন্য তাহলে কোনটা প্রয়োজনীয়, মানে কোন ভাবে লিখলে বাচ্চারা গ্রহণ করতে পারে। এইসব প্রাইমারি স্কুলের বই কিন্তু অনেক গবেষণা করেই লেখা হয়, সেখান থেকে আমরা শিখতে পারি যে কিভাবে লিখতে হবে। কিন্তু আগে আমাদের বই সম্পর্কে নিজেদের একটা ভালো জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আপনারা মুক্তিযুদ্ধ দর্শনের বই যেগুলো আছে সেগুলো আপনাদের মধ্যে যারা মোটামুটি শিক্ষিত আছে তাদের কাছে দেন, বলেন যে আপনারা এই 1 মাসের মধ্যে এটা পড়েন, পড়ে আমাদেরকে বলেন যে আপনারা কতটুকু কি বুঝতে পারলেন।
তাদেরকে এই একটা গোষ্ঠী তৈরি করেন, তাদেরকে আগে মধ্য দর্শন সম্পর্কে জানাতে হবে, বোঝাতে হবে। তারা এক একটা বই পড়ে তাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আগে আলোচনা করতে হবে। তারা যদি নিজেরাই না বোঝে তো সে কি বুঝাবে? একদম একদম দাদা, না আপনি খুব সুন্দর কথা বলছেন। মেন হচ্ছে কি দাদা জানেন একটা বিষয়, এই যে সেতু হোক, সেতু একটু ভালো লেখে লেখে বা ও বোঝে, একটা কথা বললে পরে বোঝে, কিন্তু কামচোর, মানে পড়তেই চায় না, পড়তেই চায় না, বুঝছেন, মানে ওই একটা কথা বললে পরে সেই দিকে নজর নাই, সেই কথাটা আধা ঘন্টা এখন বললাম যে জিনিসটা এখন করো, সেই জিনিসটা 2 ঘন্টা পরে করবে, পরে করবি। তো একটা বিষয়ে যে কোনো জিনিসে একটা আগ্রহী থাকে, এই যে সেতুর, মানে আমি যতটুকু দেখছি সেতুর সাথে প্রায়, সেতু বন্ধুর সাথে প্রায় 1 বছরের সম্পর্ক, ওকে যে কোনো একটা ধারণা দিলে পরে ও সেই বিষয়ে ভালো লিখে দেয়, বুঝছেন। হ্যাঁ, যে বন্ধু এই বিষয়ে লেখো, একটা ফটো দিলাম এবং এই বিষয়টা লেখো, তো সেইভাবে সেই লেখার ক্যাপাসিটিটা কিন্তু আছে। ও এখন কিন্তু কোনো কাজ বাজ করছে না, ও মাস্টার্স কমপ্লিট করছে, তাই না সেতু? হ্যাঁ, হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করে বসে রয়েছে। তাহলে এ যদি একটু লেখালেখি করে, একটু চেষ্টা করে, তাহলে কিন্তু আমাদের সমাজের অনেকটা উন্নতি হয়, কিন্তু তা তো করবে না। করতে হবে, করতে হবে, না করলে তো আমরা পিছিয়ে যাবো। এটা করতে হবে সবাই। আর সবসময় আর একটা জিনিস মাথায় রাখবেন যে এটা একজনের দায়িত্ব না, একজন এটা পারবে না, এটা অনেকে হুম মিলে হুম। দায়িত্ব নিতে হবে। আপনারা বাছাই করেন যে আপনাদের মধ্যে অনার্স পাস, মাস্টার্স পাস কারা কারা, তাদেরকে একটা গ্রুপ আজ করবেন। সেই গ্রুপে শুধু এই লেখাপড়াই হবে। অনেক বুঝতে পারছেন? অনার্স, আপনাদের মধ্যে অনেকে কিন্তু মাস্টার্স পাস, অনার্স পাস আছে। তাদেরকে একটা গ্রুপ হ্যাঁ করে দেন, তারা একটা স্টাডি সার্কেল করুক। তারা একটা বিষয় নিয়ে, ধরেন যে প্রথম দিন লীলামিতের প্রথম অধ্যায় নিয়ে সবাই আলোচনা করবে। 1 সপ্তাহ পড়ার টাইম দিবেন, পরের দিন এটা আলোচনা হবে সেখানে। তারপরে 3-4 জন মাস্টারও আছে। হ্যাঁ, তো আরো সুবিধা। মাস্টার থাকলে তো আরো সুবিধা, তারা তো জানে যে কিভাবে কি করতে হয়, হুম। কিভাবে পড়ালেখা করাতে হয়, সেটা তারা জানে। তো নিজেরা একটা স্টাডি সার্কেল করে এটা উত্তরণ ঘটাতে হবে, নিজেদেরকে উত্তরণ ঘটাতে হবে। আমরা তো সবসময় আরেকজনের কাছে যেতে পারবো না, আর আরেকজনের কাছে হুম গেলেও হুম সে বিশাল বিশাল অর্থ দাবি করবে। সেই সামর্থ্য তো আমাদের হুম। সাথে থাকবে না। একদম একদম। একদম মধ্য দর্শনের আসল জায়গা আছে এটা, যে নিজেদেরকে সক্ষমতা অর্জন করতে হবে, পরের উপর নির্ভরশীলতা কমাতে হবে। হুম। এই জায়গাটা সবাইকে বুঝতে হবে, না বুঝলে বিপদ। আমরা মনে করি না, যে একজন গুছাই হচ্ছে, তার পিছনে পিছনে ঘুরলে আমরা মনে হয় মধ্য দর্শনে বিশাল কিছু করে ফেলবো। কিন্তু আমাদেরকে ওই জায়গাটায় উঠতে হবে। হ্যাঁ, আমি নিজেই গুছাই হতে পারি, আমাকে গুছাই অর্জন কি কি অর্জন করতে হবে, সেই জ্ঞানটা আমাকে অর্জন করতে হবে না, আমাকে প্রচন্ড পরিমাণে বই পড়তে হবে। আমরা আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা কিন্তু পড়বো না, লোকদের কাছে শুনে শুনে সব শিখে ফেলবো। এটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস। আগে পড়ার অভ্যাস তৈরি করতে হবে, নিজেকে নিজে জানার জন্য পড়ার অভ্যাস তৈরি করতে হবে। যে কোনো বিষয়ে যেমন 5টা বই পড়তে হবে, 10টা বই পড়তে হবে। আমরা একটা যেমন বই আমার, পড়ে মনে করি যে সবকিছু বুঝে ফেলবো। তো এখন শোনেন, যাই হোক দাদা, অনেক সুন্দর আলোচনা আপনি করছেন এবং যে জ্ঞান আপনি আমাদের দিয়েছেন দাদা, সত্যি মন মুগ্ধকর। এখন বিষয়টা হচ্ছে আপনি ভারতে আসবেন কবে? আমি তো ভারতে যাবো না বাবা। কখনো যাবেন না? না, সেরকম কোনো আপাতত ইচ্ছা নাই। মানে ঘুরতেও আসবেন না? সে দেখা যাবে। একবার পাসপোর্ট করে মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন করে পাসপোর্টও করছি না। দাদা ভাই, তাই? আমি একটা কথা বলি মাস। হ্যাঁ বলেন, বলো। বলেন। আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, আমি ঠিক আছে রে, যাও যাও যাও। আচ্ছা, জয় হরি বল। হরি বল। হরি বল, হরি বল। তো দাদা এখন বিষয়টা হচ্ছে, বুঝছেন, আপনি যে কথাগুলো বললেন, মানে এখন আমরা সোশ্যাল মিডিয়ায়, বুঝছেন, সোশ্যাল মিডিয়া ইন টোটালি প্রচার করা বন্ধ করে দিছি। মানে আমাদের যে কাজকর্ম, এটা ইন টোটালি আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা বন্ধ করে দিছি। এতে সমালোচনা ছাড়া কিছু হয় না, বুঝছেন। তো এখন আমরা মানে বিশালভাবে আমরা মানে সেই কাজটাকে আমরা করতেছি, মানে ফিল্ডে আমরা প্রচুর কাজ করতেছি, মাঠে অনেক কাজ করতেছি। এই যে যেমন আমরা 3.5 বিঘে জায়গা, 3.5 বিঘে জায়গা আমরা নিয়েছি, নিয়ে সেই জায়গায় আমরা এই যে মন্দির করতেছি, বা একটা স্কুল, ওখানে সরকারি একটা স্কুলও অনুমোদন করাইছি, বুঝছেন, হ্যাঁ, করাইছি। ওই ইসের মানে আঙ্গনবাড়ি স্কুল।
আঙ্গনবাড়ি স্কুল তো, আর ওই জায়গায় একটা আশ্রম করার চিন্তা ভাবনা আমাদের আছে। তো এখন দাদা সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন এখন এক দেখেন, আমি মানে আপনাদেরকে এই আশ্রমের বিষয়ে একটা জিনিস বলি। আশ্রমটা শুধুমাত্র ধর্ম ক্ষেত্রে যেন না হয়, এইটা সবসময় না মাথায় না রাখবেন। হুম। আশ্রমটা হচ্ছে একটা শিক্ষা ক্ষেত্র। দাদা দেখেন সেখানে আমাদের আশ্রয় প্রদীপ বাগচি দাদা যে ক্ষেত্র, কথা শিক্ষা ক্ষেত্র, সেখানে যেন মানুষ গিয়ে শুধু খিচুড়ি খেয়ে চলে না আসে। না একদম দাদা এই বিষয়টাই দেখেন প্রদীপ দাদা, আমাদের প্রদীপ বাগচি দাদা যে কথাটা বলছে আমি আপনাকে একটু বলি। সে আমাকে প্রদীপ দাদা একটা বিশেষ কথা বলছে, তো কথাটা আমরা অন্তর আমরা ধারণ করেছি। সেটা হচ্ছে কি যে তপন, এই মন্দির, এই মহোৎসব সম্মিলন এসব করে কোনো লাভ নাই। এই হরিপুরসাদ নাম প্রচার গোষ্ঠীর কাজ এইরকম হবে, যে পড়ালেখা করতে পারছে না যদি পড়ালেখার জন্য যদি কেউ সাহায্য করতে আসে, দরকার হয় তুই গ্রামে গ্রামে ভিক্ষা করে আনে তারা সাহায্য কর। অবশ্যই গ্রামে গ্রামে ভিক্ষা করে তুই সাহায্য কর। কেউ চিকিৎসা করতে পারছে না, মানে চিকিৎসা আর পড়ালেখার দিকে প্রদীপ দাদা নজরটা বেশি দিতে বলছে। আচ্ছা, কয় লাখ লাখ শিষ্য বানাইয়া কোনো লাভ নাই এখানে। যদি সংগঠন থেকে যদি কাজ যদি করতে হয় তাহলে শিক্ষার জন্য, যে কেউ কোনো মা তার ছেলে মেয়েকে পড়াতে পারছে না, তার জন্য তুই গ্রামে গ্রামে ভিক্ষা কর। ভিক্ষে করে তুই তাকে সহযোগিতা কর। কেউ চিকিৎসা করতে পারছে না, তাকে হসপিটালে ভর্তি করার যে বিষয়গুলো সেটা দেখ। দেখ এই কথাগুলো প্রদীপদা বলছে। এখন আমরা তো সেইভাবেই নামার চেষ্টা করছি, বুঝছেন, করছি। এখন দাদা দেখেন এই যে আপনি মাঝে মাঝে যে কথাগুলো বলেন, আমরা সবসময়, অন্তত আমি আপনার কথা সবসময় মেনে চলার চেষ্টা করি, বা আপনার কথাকে আমি ফলো করি। কারণ আমি মতীয় সমাজে আমাদের, আমি তো অনেক লোকের সাথে ঘোরাফেরা করছি, কিন্তু আপনার যে চিন্তাধারা এটা একমাত্র মতীয় সমাজকে মানে উপরে নেওয়ার চিন্তা ভাবনা, মতীয় সমাজকে ডেভেলপ করার চিন্তা ভাবনা। ঠিক আছে দাদা, আজকের মতো রাখছি। ঠিক আছে দাদা। জয় গুরু, প্রণাম নেবেন। ধন্যবাদ দাদা, অনেক কিছু আমরা আজকে জানলাম। আর সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। জয় জয় শান্তি হরি সদ্গুরু চাতুমানন্দে হরি ধন্যবাদ হরি বল। হরি বল, হরি বল।